হ্যালো স্টুডেন্ট, আমরা এখন যে চ্যাপ্টারটি শুরু করতে চলেছি সেটি হলো দ্রবণ। দ্রবণের চ্যাপ্টারটি আমরা অনেক কটা পার্টে পার্টে পড়াচ্ছি। তার মধ্যে এখন যে টপিকসটি পড়াবো সেটি হলো হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। এই চ্যাপ্টারটি শুরু করার আগে হিমাঙ্ক কাকে বলে সেটা দেখে নেওয়া যাক। হিমাঙ্ক হলো যে উষ্ণতায় কোনো পদার্থের তরল ও কঠিন অবস্থার মধ্যে সাম্যাবস্থা রচিত হয় তাকে উক্ত পদার্থের হিমাঙ্ক বলে। আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, হিমাঙ্কে পদার্থটি তরল ও কঠিন অবস্থার বাষ্পচাপ সমান হয়। অর্থাৎ যখন যে বিন্দুটাতে হিমাঙ্ক পাবো সেই বিন্দুটাতে বা যে টেম্পারেচারটাতে সেখানে তরলের যে বাষ্পচাপ থাকবে কঠিনের সেই একই বাষ্পচাপ থাকবে। ঠিক আছে, এবার হিমাঙ্কের অবনমন কেন হয়? হিমাঙ্কের অবনমন কেন হয় সেটা আমরা একটা গ্রাফের সাহায্যে দেখে নেব। চলো দেখে নেওয়া যাক। দেখো, এখানে যে লেখচিত্রটা আঁকা হয়েছে সেই চিত্রটা হলো বাষ্পচাপ আর উষ্ণতা লেখচিত্র। অর্থাৎ এখানে লেখচিত্রটা ভালো করে দেখে নাও। এই বিসি এটা হচ্ছে একটা বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পচাপ সেই তার লেখচিত্র। অর্থাৎ উষ্ণতার সঙ্গে বাষ্পচাপটা এক্সপোনেনশিয়ালি বৃদ্ধি পায়, এটা তোমরা আগেই দেখেছো। আর ডিই এটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপ, এটা উষ্ণতার সঙ্গে এক্সপোনেনশিয়ালি বৃদ্ধি পায়। এবার এই বি পয়েন্ট আসার পর বিশুদ্ধ দ্রাবকটা এটা কি হয়ে যাচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটা জমে কঠিন হয়ে যাচ্ছে। এবার কঠিনটার যে বাষ্পচাপ সেটা এইটা, এই যে গ্রাফটা অর্থাৎ BAB এটা হচ্ছে কঠিন দ্রাবকের বাষ্পচাপ। এটা কি কঠিন দ্রাবকের বাষ্পচাপ, এটা কঠিন দ্রাবকের বাষ্পচাপ। এবার এই পয়েন্টটায় কি হচ্ছে, যে বাষ্পচাপটা সেই বাষ্পচাপটা তরলের সঙ্গে কঠিনের বাষ্পচাপ সমান হচ্ছে। অর্থাৎ এই জায়গাটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকটা বরফে বা কঠিনে পরিণত হচ্ছে। এই পয়েন্টটাকে ওই জন্য এই যে উষ্ণতাটাকে বলা হচ্ছে TF, অর্থাৎ ফ্রিজিং টেম্পারেচার। আর এই পয়েন্টটায় দ্রবণের সঙ্গে কঠিন পদার্থটি কি হচ্ছে, কঠিন পদার্থের বাষ্পচাপটা সমান হচ্ছে। তার জন্য এখানে যেটা হচ্ছে এটা TF, অর্থাৎ ফ্রিজিং টেম্পারেচারের ড্যাশ, অর্থাৎ দ্রবণের যে হিমাঙ্ক সেটা এখানে বোঝানো হয়েছে। এবার দেখো, এখানে দ্রবণের যে হিমাঙ্ক সেটা অনেক কম বিশুদ্ধ দ্রাবকের থেকে। তার মানে কি, বিশুদ্ধ দ্রাবকের থেকে দ্রবণের যে হিমাঙ্কটা সেটা কমে যাচ্ছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে হিমাঙ্কের অবনমন। এখন TF এই উষ্ণতাটা বেশি, TF মাইনাস TF ড্যাশ, ভালো করে দেখে নেবে, এটা TF মাইনাস TF ড্যাশ। ঠিক আছে, এইটাকে বলবো, এইটা হচ্ছে হিমাঙ্কের অবনমন। হিমাঙ্কের অবনমন হলো, এইটা হলো হিমাঙ্কের অবনমন। এবং এইটা কি, এই TF মাইনাস TF ড্যাশ এটাই হচ্ছে ডেল্টা TF। এবার রাউল্টের সূত্র অনুযায়ী এই ডেল্টা TF সমান KF ইন্টু M। অ্যাকচুয়ালি এই TF প্রপোর্শনাল টু M, অর্থাৎ এই TFটা মোলালিটির সঙ্গে, মানে দ্রবণের মোলালিটির সঙ্গে সমানুপাতিক, আর KFটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এই KFটাকে বলা হচ্ছে, এই Mটা হচ্ছে কি, দ্রবণের মোলালিটি, আর এখানে KFটা হচ্ছে এটা সমানুপাতিক ধ্রুবক। বা এটাকে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট বলা হয়, ক্রায়োস্কোপিক ধ্রুবকও বলা হয় এটাকে। এবার দেখে নেব ডেল্টা, মানে এই যে হিমাঙ্কের অবনমনটা এটা কিভাবে দ্রাব্যের আণবিক গুরুত্বের সঙ্গে সম্পর্কযুক্ত। আমরা কি দেখলাম, ডেল্টা TF সমান KF ইন্টু
এম, এমটা হচ্ছে মোলারিটি, সরি মোলালিটি। এম ইজ ইকাল টু কি, এম ইজ ইকাল টু W2/M2 ইন্টু 1000/W1। ঠিক আছে, তোমরা জানো W2টা হচ্ছে দ্রাবের ওজন। আমরা দুইটা দ্রাবের ব্যবহার করি আর একটা হচ্ছে দ্রাবকের ক্ষেত্রে ব্যবহার করি। W2 মানে ওয়েট অফ 2 অর্থাৎ দ্রাব্যের ওজন। এম হচ্ছে মলিকুলার ওয়েট অর্থাৎ এম হচ্ছে আণবিক ভর, আর 2 মানে কি দ্রাব্য, তাহলে M2 মানে দ্রাবের আণবিক ভর। তাহলে বুঝতেই পারছো W1টা কী হবে, W1টা কী হবে ওয়েট অফ 1 অর্থাৎ দ্রাবক অর্থাৎ সলভেন্ট, অর্থাৎ এটা দ্রাবকের ওজন হলো। এইটাকে আমি এমের জায়গায় বসাবো কিভাবে, তাহলে সমান KF, এমের জায়গায় কি বসাবো W2/M2 ইন্টু 1000/W1। ঠিক আছে, এবার আমরা যদি এটা ডেল্টা TF সমান হচ্ছে, এবার আমরা যদি এটাকে বজ্রগুণন পদ্ধতিতে গুণ করি তাহলে কী হবে ডেল্টা TF ইন্টু M2 ইন্টু W1 সমান KF ইন্টু W2 ইন্টু 1000। তাহলে এখানে M2 সমান আমরা কী পাবো, M2 সমান তাহলে KF ইন্টু W2 ইন্টু 1000/ডেল্টা TF ইন্টু W1 সমান আমি কি লিখতে পারি, এটা KF ইন্টু W2 ইন্টু 1000/W1। তাহলে M2 সমান আমরা এটা পেয়ে যাব। অর্থাৎ এখান থেকে আমি সহজেই দ্রাবের আণবিক ভরটা নির্ণয় করতে পারবো। এবার লঘু দ্রবণে হিমাঙ্কের অবনমন একটি সংখ্যাগত ধর্ম, সেটা কিভাবে আমরা প্রমাণ করতে পারবো ভালো করে তোমরা দেখে নাও। আমি আগের মতনই একটা ইউরিয়ার জলীয় দ্রবণ নিচ্ছি, ইউরিয়া, আর একটা নিচ্ছি কি গ্লুকোজ। এবার এখানে একটা আমি নিয়েছি পাত্র, এই পাত্রেতে এখানে আমি জল নিয়েছি। ঠিক আছে, কতটা জল নিয়েছি, এখানে নিয়েছি 1000 গ্রাম। এখানেও আমি জল নিয়েছি, এই জল কতটা নিয়েছি 1000 গ্রাম জল নিয়েছি। এবার এখানে ইউরিয়ার 1 মোল, মানে ইউরিয়ার যে আণবিক ভর 1 মোল সেটা এখানে ঢেলেছি, গ্লুকোজেরও 1 মোল ঢেলেছি। এবার দুটোরই আমি 1 মোল ঢেলেছি। তাহলে এইটা যে দ্রবণটা পেলাম, এটাও পেলাম আমি 1 মোলাল, বা সোজা কথায় এটার যে দ্রবণটার গাঢ়ত্ব সেটা হচ্ছে 1M, এইটারও 1M, ছোট হাতের M। ঠিক আছে, অর্থাৎ এটাও 1 মোলাল। যেহেতু 1 মোলাল, এরও গাঢ়ত্ব 1 মোলাল, এরও গাঢ়ত্ব 1 মোলাল, সেহেতু এদের দুজনের ক্ষেত্রেই কি দেখতে পাবো, হিমাঙ্কের অবনমন সমান। দুজনের ক্ষেত্রেই কি হিমাঙ্কের অবনমন সমান দেখতে পাবো। দেখো ইউরিয়া একটা আলাদা পদার্থ, আমার গ্লুকোজ একটা আলাদা পদার্থ, কি শুধুমাত্র এদের মোল সংখ্যাটা সমান। কোথায় না 1000 গ্রাম দ্রাবকে, অর্থাৎ সোজা কথায় এও 1 মোলাল দ্রবণ, এও 1 মোলাল দ্রবণ। যতই ইউরিয়া আর গ্লুকোজটা আলাদা হোক না কেন, অর্থাৎ ইউরিয়ার ক্যারেক্টার আলাদা, গ্লুকোজের ক্যারেক্টার আলাদা, কিন্তু যেহেতু তাদের দ্রবণটা 1 মোলার করে, বা তারা 1 মোল করে দ্রবীভূত হয়েছে 1000 গ্রামে, হ্যাঁ, এবং তাদের মোলালিটিটা সমান, তাই এদের ক্ষেত্রে হিমাঙ্কের অবনমন সমান হচ্ছে। সেই জন্য আমরা এটা বলতে পারি কি এরা সংখ্যাগত ধর্ম, একটা নির্দিষ্ট সংখ্যার ওপর ডিপেন্ড করে এই ধর্মটা আমরা দেখতে পাই না, কি এই ইউরিয়া বা গ্লুকোজের আমরা ক্যারেক্টারের ওপর ডিপেন্ড করে না এই হিমাঙ্কের অবনমনটা। ঠিক আছে,
এই হিমাঙ্কের অবনমন কোনো দ্রবণের ক্ষেত্রে হতে গেলে কোন কোন জিনিস মেনে চলতে হবে, মানে দ্রবণটাকে কীরকম হতে হবে? দ্রবণটাকে প্রথম হতে হবে কি, দ্রবণটাকে হতে হবে লঘু। আর কি হতে হবে? দ্রাব্যটাকে হতে হবে কঠিন, তড়িৎ অবিশ্লেষ্য এবং কঠিন তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী। এই ক্রাইটেরিয়াগুলো ফলো করলে তবেই কিন্তু যে ওই দ্রবণটা হিমাঙ্কের অবনমন এই ধর্মটা দেখাবে। এবার আমরা একটা দেখে নেব কি, যে পেলাম ডেল্টা টিএফ সমান কেএফ ইন্টু এম, এটা পেলাম। এবার আমরা দেখে নেব তাহলে কেএফ সমান কি, কেএফ সমান ডেল্টা টিএফ বাই এম। তাহলে ডেল্টা টিএফ এর একক কি? ডেল্টা টিএফ একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড, আর এম মানে মোলারিটি, মোল পার কেজি। তাহলে আমি কেএফ এর একক কি লিখতে পারি? তাহলে আমি কেএফ এর একক হলো কি ডিগ্রি, ঠিক আছে, মোল পার কেজি মানে কেজিটা উপর উঠে যাবে, ডিগ্রি কেজি মোল ইনভার্স, এটা আমরা লিখতে পারি কেএফ এর একক। এবার যদি কেএফ এর সংজ্ঞায় চলে আসি তাহলে কি পাবো? কেএফ সমান ডেল্টা টিএফ বাই এম। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কি, যদি এম ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে কী হবে? কেএফ সমান ডেল্টা টিএফ। এম সমান 1 এই কথাটার অর্থ কি? এম সমান 1 এই কথার অর্থ হলো, এম সমান 1 কথার অর্থ হলো 1000 গ্রাম দ্রাবকে, ঠিক আছে, 1 গ্রাম অণু বা 1 মোল। এবার এটার ক্ষেত্রে কীরকম বলেছি, এটার ক্ষেত্রে এটা যদি ফলো করতেই হয়, এটা যদি মেনটেন করতে হয় এই হিমাঙ্কের অবনমন, তাহলে 1 মোল কীরকম হতে হবে? লঘু দ্রবণ হতে হবে। আর দ্বিতীয়ত কী হতে হবে? 1 মোল কঠিন দ্রব্যটা কী হতে হবে? কঠিন তড়িৎ অবিশ্লেষ্য আর কি অনুদ্বায়ী, ঠিক আছে। এই ধরনের 1 মোল এই ধরনের দ্রাব্য, ঠিক আছে, যোগ করলে, ঠিক আছে, তাহলে 1000 গ্রাম দ্রাবকে 1 গ্রাম অণু বা 1 মোল দ্রবীভূত করলে সেটা কি হচ্ছে? 1 মোলার বা এম ইজ ইকুয়াল টু 1 দ্রবণ যোগ করলে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে? যোগ করলে কি হবে? এই কেএফটা টিএফ এর সমান হবে, অর্থাৎ যোগ করলে এবার কি দেখতে পাবো? 1 মোলার মানে আমি 1000 গ্রাম দ্রাবকে 1 গ্রাম অণু বা 1 মোল দ্রাব্য, আর দ্রাব্যটা কীরকম হতে হবে? কঠিন তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী দ্রাব্য। এবার এইটা যদি যোগ করা হয় তাহলে ডেল্টা টিএফ অর্থাৎ হিমাঙ্কের অবনমনের মান কেএফ এর সমান হবে, বা হিমাঙ্কের অবনমনই হবে কি কেএফ। এইটা হচ্ছে কেএফ এর সংজ্ঞা বলা যেতে পারে, ঠিক আছে। এই জলের ক্ষেত্রে এই কেএফ এর একটা নির্দিষ্ট মান আছে, জলের ক্ষেত্রে এই কেএফ এর মান হচ্ছে 1.86, আর তোমরা তো এককটা জানোই, ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, কেজি মোল ইনভার্স। হ্যাঁ, এটা হচ্ছে একক। তাহলে এর অর্থ, এই যদি এর অর্থ বলে তাহলে কী হবে? যে যদি বলে জলের কেএফ এর মান 1.86 ডিগ্রি সেন্টিগ্রেড কেজি মোল ইনভার্স, এর অর্থ কী? তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি কি, 1000 গ্রাম দ্রাবকে, হ্যাঁ, বা 1000 গ্রাম বিশুদ্ধ জলে, এখানে দ্রাবক বলতে জলে 1 গ্রাম অণু, হ্যাঁ, কোনো তড়িৎ অবিশ্লেষ্য কঠিন অনুদ্বায়ী দ্রব্য যোগ করলে, ঠিক আছে, হিমাঙ্ক অবনমনের মান সেটা কত হবে? 1.86, এটাই বলতে হবে। আর কি, কেএফ নির্ণয় করে একটা নির্দিষ্ট সূত্র আছে, সেটা কি? কেএফ হচ্ছে আমরা থার্মোডাইনামিক্যালি নির্ণয় করতে পারি। সেই কেএফ সমান কি? আর
TF স্কোয়ার বাই 1000 ইন্টু LF, ঠিক আছে। আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টিটা হচ্ছে ফ্রিজিং টেম্পারেচার বিশুদ্ধ দাবকের, তার স্কোয়ার, 1000 একটা কনস্ট্যান্ট ভ্যালু, আর LF হচ্ছে লেটেন্ট হিট অফ ফ্রিজিং। এল হচ্ছে লেটেন্ট হিট মানে লিন তাপ, এম মানে হচ্ছে ফ্রিজিং, অর্থাৎ কঠিনীভবন হওয়ার যে টেম্পারেচার মানে লিন তাপটা, সেটা হচ্ছে LF হয়েছে। এছাড়াও এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে হিমাঙ্ক রোধক দ্রবণ কি, ঠিক আছে। হিমাঙ্ক রোধক দ্রবণ মানে যেসব দ্রবণের হিমাঙ্ক 0 ডিগ্রির থেকে অনেক কম তাদেরকে হিমাঙ্ক রোধক দ্রবণ বলা হয়। অর্থাৎ যেহেতু 0 ডিগ্রি থেকে অনেক কম, অনেক শীত প্রধান দেশে যখন 0 ডিগ্রিতে টেম্পারেচার নেমে যায়, সেগুলো কঠিনীভবন হয় না, সেগুলো তখনও তরল থাকে। এবং সেগুলো যদি আমরা বিভিন্ন পদার্থ যেগুলো 0 ডিগ্রিতে তরল হয়ে যায় তাদের সঙ্গে মিশিয়ে দিই, তো সেগুলো জেনারেলি কঠিনে পরিণত হয় না। এ ধরনের একটা হিমাঙ্করোধক দ্রবণের উদাহরণ হলো ইথিলিন গ্লাইকল, ঠিক আছে। এই টপিক্সটা এ পর্যন্তই। যদি তোমাদের এই সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, হ্যাঁ। সেই মতো আমি আরও ভিডিও বানিয়ে তোমাদের দেবো। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।